বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে পরিসংখ্যান বিভাগের থার্ড ইয়ারের ছাত্রদের স্বাগত জানাচ্ছি। আমি রুনা নাসরিন, তোমাদের টেস্ট অফ হাইপোথিসিসের কোর্সটা নিচ্ছি 301-এর। তোমাদের আমি পড়াচ্ছিলাম এলআরটি, লাইভলিহুড রেশিও টেস্ট। তো আজকে তোমাদের প্রাথমিক যেই ধারণাটা লাইভলিহুড রেশিও টেস্টে, সেটা আমরা আগের ক্লাসে দিয়েছি। অর্থাৎ লাইভলিহুড রেশিও টেস্ট বলতে বা এলআরটি বলতে আমরা কি বুঝি সেটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। আজকে আমরা তার প্রপার্টিগুলো দেখব। চলো আমরা স্লাইডে চলে যাই, স্লাইড শেয়ারে চলে যাই। দেখো এখানে আমাদের আমি দাঁড়াও অ্যানোটেশনটা নিয়ে নিই। আমাদের এখানে দেখো আমরা প্রপার্টিগুলো, এলআরটির প্রপার্টিগুলো, সেগুলো আমরা ডিসকাস করেছি। লাইকলিহুড রেশিও টেস্ট বা এলআরটিকে আমরা এক্সপ্রেস করেছি ল্যামডা দিয়ে, ঠিক আছে? ল্যামডা দিয়ে আমরা প্রকাশ করেছি। তো এখানে দেখো, দ্য কোয়ান্টিটি ল্যামডা ইজ এ ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন অনলি অ্যান্ড ডাজ নট ইনভলভ প্যারামিটার্স। তার মানে হচ্ছে কি, যে আমরা এই যে ল্যামডাটা আমরা নিয়ে কথা বলেছি, ল্যামডা একটা ফাংশন ছিল, সেই ল্যামডার মধ্যে শুধুমাত্র কি থাকবে, স্যাম্পল অবজারভেশনগুলো থাকবে। হ্যাঁ, এখানে আমরা দেখো কি থাকছে, স্যাম্পল অবজারভেশনগুলো থাকবে। এখানে কোনো প্যারামিটার ইনভলভ থাকবে না, পরামিতি বা প্যারামিটার থাকবে না এই ল্যামডাতে, ঠিক আছে? তাহলে ল্যামডা একটা ফাংশন যেখানে কি থাকবে, স্যাম্পল অবজারভেশনগুলো থাকবে এবং দেয়ার ইজ নো প্যারামিটার ইনভলভ ইন ল্যামডা। Thus, lambda being a function of the random variable also is also a random variable. তাহলে আমাদের ল্যামডাটা কি হচ্ছে, ল্যামডা হচ্ছে একটা ফাংশন কিসের, এই র্যান্ডম ভ্যারিয়েবল, কারণ এখানে আমাদের কি থাকছে, স্যাম্পল অবজারভেশনগুলো থাকছে। তাহলে যেহেতু এটা র্যান্ডম ভ্যারিয়েবলের একটা ফাংশন, সুতরাং এই ল্যামডাকে আমরা আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল বলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছি যে আমাদের প্রথম প্রপার্টিটা কি, সেটা হচ্ছে ল্যামডা বা লাইকলিহুড রেশিও যেটা দিয়ে আমরা এক্সপ্রেস করেছি, সেটা হচ্ছে একটা ফাংশন। এবং সেটা কিসের ফাংশন, শুধু স্যাম্পল অবজারভেশনের ফাংশন, এবং সেখানে কোনো প্যারামিটার ইনভলভ থাকবে না। যেহেতু এটা একটা স্যাম্পল অবজারভেশনের ফাংশন, যার কারণে এটা ইনক্লুড করছে কি, র্যান্ডম ভ্যারিয়েবল ইনক্লুড করছে, যার কারণে এটা নিজেও একটা র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে? এই পর্যন্ত। আন্ডার সার্টেইন অ্যাজাম্পশনস এলআরটি ইজ কনসিস্টেন্ট। তোমরা এই কনসিস্টেন্ট, আনবায়াসনেস, তারপরে হচ্ছে ইফিসিয়েন্সি, এগুলো কিন্তু সেকেন্ড ইয়ারে পড়েছো, এর প্রপার্টিগুলো এস্টিমেশনে পড়েছো। তো সেইখান থেকেই তোমরা চিন্তা করবা যে এই কনসিস্টেন্টের ইয়েটা কি, কনসেপশনটা কি, ঠিক আছে? তো এইখানে আমরা যেটা মেনশন করছি সেটা হচ্ছে আন্ডার সার্টেইন অ্যাজাম্পশন, কিছু অ্যাজাম্পশনের ভিত্তিতে আমরা এলআরটিটাকে বলতে পারি কি, কনসিস্টেন্ট, ঠিক আছে? এটা একটা প্রপার্টি, এটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, মনে রাখবা যে আন্ডার সার্টেন অ্যাজাম্পশন এলআরটি ইজ কনসিস্টেন্ট এবং এলআরটি ইজ এসিমটোটিক্যালি আনবায়াসড। তাহলে এলআরটি আমরা বলছি আনবায়াসড, কিন্তু সেটা মানে এসিমটোটিক্যালি আনবায়াসড। কখন এসিমটোটিক্যালি বলি আমরা, যখন আসলে এন টেন্স টু ইনফিনিটি হয়, এন যখন অনেক বড় হয়, তখন এই এলআরটিটা, দ্যাট মিনস লাইকলিহুড রেশিওটা আনবায়াসডের দিকে যায়। তাহলে আমরা এখানে আরো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি, এলআরটিকে আমরা কি বলতে পারি, এসিমটোটিক্যালি আনবায়াসড বলতে পারি, সরাসরি আনবায়াসড না, এসিমটোটিক্যালি আনবায়াসড বলতে পারি। ফোর্থ যে প্রপার্টিটা আছে দেখো, সেটা হচ্ছে এলআরটি মাস্ট নেসেসারিলি ডিপেন্ডেন্ট অন মিনিমাল সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। তাহলে এটা অবশ্যই কি করবে, মিনিমাল সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক যেটা, এটার উপর ডিপেন্ড করবে, অনলি মিনিমাল সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। দ্যাট মিনস এলআরটি অবশ্যই কি করবে, মিনিমাল সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্সের উপর ডিপেন্ড করবে। তারপরে আসো নাম্বার 5, এল ল্যামডা ইজ এ রেশিও অফ কন্ডিশনাল ম্যাক্সিমাম লাইকলিহুড আন্ডার এইচ নট অ্যান্ড the unconditional maximum likelihood function
এই দুইটা, একটা হচ্ছে কি যে এলআরটি, এটা আমরা যখন ডেফিনিশন করেছি বলেছি তখনও বলেছি যে এটা তো একটা রেশিও ছিল, সেই রেশিওর মধ্যে আমাদের কি ছিল দুটো, একটা হচ্ছে কন্ডিশনাল এমিলি আর একটা ছিল আনকন্ডিশনাল এমিলি। হ্যাঁ, এই দুটোর রেশিওটাই হচ্ছে ল্যামডা বা এলআরটির যে ফাংশনটা সেটা। তা আবারও বলছি, সেটা হচ্ছে কি এলআরটি হচ্ছে এমন একটা রেশিও যেখানে হচ্ছে আন্ডার এইচ নট নাল হাইপোথিসিসের বেসিসে কন্ডিশনাল এমিলি ডিভাইডেড বাই হচ্ছে আনকন্ডিশন, এই দুইটার যে রেশিওটা সেটাই হচ্ছে ল্যামডা। সুতরাং ল্যামডা লাইজ বিটুইন কি 0 to 1, কারণ এটা যেহেতু লাইকলিহুড ফাংশন কনসিডার করছে, দুটো রেশিও আছে, সুতরাং এটা যেহেতু একটা রেশিও, তো এটার ভ্যালুটা থাকবে 0 থেকে 1 এর মধ্যে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, ল্যামডা লাইজ বিটুইন 0 to 1। এরপরে আসো, when the range of a distribution depends upon parameter, then under certain regularity conditions -2 log e lambda has an asymptotically chi-square distribution। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা হয়তো তোমাদের প্রুফ করতে হবে, আগের কিছু প্রপার্টিও আমরা প্রুফ করব। সেটা হচ্ছে কি, যখন when the range of a distribution depends upon parameter, যখন একটা ডিস্ট্রিবিউশনের রেঞ্জটা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, সেই ক্ষেত্রে কিছু সার্টেন রেগুলারিটি কন্ডিশনের উপর বেসিস করে, আন্ডার সার্টেন রেগুলারিটি কন্ডিশন, এই যে -2 log e ল্যামডা, সেটা কি হবে, এটা এসিমটোটিক্যালি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলো করবে। তো এটা তোমরা এটা দেখবা যে তোমাদের বিভিন্ন তোমাদের বিভিন্ন জায়গায় স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু এই থিওরেমটার অনুসরণ করা হয়, অর্থাৎ এই থিওরেমটার বেসিসে অন্য কিছু প্রুফ করা হয়। তাহলে এটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবা, সেটা হচ্ছে কি, যখন যেটা কি হচ্ছে যে when the range of a distribution depends upon the parameter, যখন একটা ডিস্ট্রিবিউশনের রেঞ্জটা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, তখন কিছু সার্টেন রেগুলেটরি কন্ডিশনের বেসিসে -2 log e ল্যামডা এসিমটোটিক্যালি কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করবে। আবার এখানে দেখো, ফর লার্জ এন -2 log e ল্যামডা ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ কাই স্কয়ার হোয়ার ল্যামডা ইজ এ লাইকলিহুড রেশিও। এইটাই আসলে এই মানে এইটাও কিন্তু একই জিনিসই আসলে, এইটা এইটার কন্ডিশনটাই আসলে এইটা দুইবার চলে আসছে। তার মানে হচ্ছে ফর লার্জে যে বললাম এসিমটোটিক কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন কখন বলবে, যখনই এনটা লার্জ হবে, এটা যদি আমরা সরাসরি বলি, যখন লার্জ হবে এন, তখন এই -2 log e ল্যামডা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করবে, যেখানে ল্যামডা হচ্ছে কি একটা লাইকলিহুড রেশিও, এবং এই রেঞ্জটা ডিপেন্ড করবে কি, ডিপেন্ড আপন প্যারামিটার। ঠিক আছে, এরপরে আসো, দ্য ক্রিটিক্যাল রিজিয়ন ইজ ডিফাইন্ড বাই ল্যামডা লেস দ্যান ল্যামডা নট। ক্রিটিক্যাল রিজিয়ন আমরা জানি কি, যে এই রিজিয়নে পড়লে আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেই, এবং এইটার হচ্ছে এই যে দ্যাট মিনস প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, অর দ্যাট মিনস যদি আমাদের নাল হাইপোথিসিস ট্রু হওয়া সত্ত্বেও আমরা এটাকে রিজেক্ট করে দিই, তাহলে সেটাকে আমরা বলি টাইপ 1 এরর বা প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। এবং এর যে সরি, সেটাকে আমরা শুধু বলি টাইপ 1 এরর, আর এর যে প্রবাবিলিটি সেটাকে আমরা বলি সাইজ অফ টেস্ট বা লেভেল অফ সিগনিফিকেন্সও বলে থাকি। যেমন এখানে আমরা ডিফাইন করেছি পি ল্যামডা লেস দ্যান ইজ ইকুয়াল টু ল্যামডা নট under H not is true. That means null hypothesis যদি ট্রু হওয়া সত্ত্বেও আমার অবজারভেশনগুলো কোথায় পড়লো, ক্রিটিক্যাল রিজিয়নে পড়লো। যদি ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে এই এটা, তাহলে এই রিজিয়নে যে ক্রিটিক্যাল রিজিয়ন, এই ক্রিটিক্যাল রিজিয়নটাকে আমরা ডিফাইন করেছি কি দিয়ে, ল্যামডা নট দিয়ে ডিফাইন করেছি। আবারও বলছি যে নাল হাইপোথিসিস যদি ট্রু হয়, তাহলে আমার অবজারভেশনগুলো পড়ার কথা অ্যাকসেপ্টেড রিজিয়নে। যেমন ধরো, আমি একটু আবারও তোমাদের মেনশন করছি যে এই যদি আমাদের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা হয়, এটা সুন্দর হয় নাই যদিও, এটা আসলে মাউস দিয়ে কাজ করাটা একটু টাফ আসলে।
তবু আমি চেষ্টা করছি। এই এখন এই আমরা জানি যে এখানে হচ্ছে আমাদের, যেহেতু এটা মাইনাস ইনফিনিটি থেকে অবজারভেশনগুলো প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা নিতে পারি, আর এই মাঝে থাকে আমাদের 0, ঠিক আছে। এখন আমাদের ক্রিটিক্যাল রিজিয়নটা যদি বোথ সাইডে থাকে, অর্থাৎ উভয় প্রান্তে যদি থাকে, ধরো এখানে একটা ক্রিটিক্যাল রিজিয়ন, এখানে একই ক্রিটিক্যাল রিজিয়ন, আমরা জানি এর আগে আমরা কথা বলেছি যে একই, যেহেতু এটা সিমেট্রিক একটা ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সেই সিমেট্রিক ডিস্ট্রিবিউশন এই পাশে থাকবে প্লাস ভ্যালুগুলো, একই জিনিস এই পাশে থাকবে মাইনাস ভ্যালুগুলো। তো এখন এই যে ক্রিটিক্যাল রিজিয়ন, এখানে কোনটা ক্রিটিক্যাল ভ্যালুটা? এইটা, ঠিক আছে। ক্রিটিক্যাল ভ্যালু কোথায়? ল্যামডা নট, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এই যে ল্যামডা নট যে ভ্যালুটা, এটা হলো আমাদের ক্রিটিক্যাল ভ্যালু। এই ভ্যালুর চেয়ে যখন বড় ভ্যালুগুলো এই রিজিয়নে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই পুরো রিজিয়নে হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে বড় ক্রিটিক্যাল ভ্যালু, এবং তার চেয়ে বড় ভ্যালুগুলো এই রিজিয়নে থাকবে। তো যদি আমার নাল হাইপোথিসিসটা ট্রু হয়, সত্য হয়, তাহলে আমার এটা ছিল কি আমাদের ক্রিটিক্যাল রিজন, তাই না, পাতিল এলাকা। আর এটা হচ্ছে আমাদের কি একসেপ্টেড রিজিয়ন বা গ্রহণ অঞ্চল, ঠিক আছে। একসেপ্টেড রিজিয়ন বা গ্রহণ অঞ্চল। তাহলে এই রিজিয়নে যদি পড়ে, আমরা হাইপোথিসিসটাকে কি করব? একসেপ্ট করব, ঠিক আছে। তো এখন দেখো, আমার নাল হাইপোথিসিস ট্রু, এটা যদি আমাদের ট্রু হয়, তাহলে আমার হাইপোথিস কি করা উচিত ডিসিশনটাকে? এটা একটু মাউসটা ঝামেলাই করছে। এটা যদি আমার ট্রু হয়, তাহলে আমার অবজারভেশনগুলো পড়া উচিত এখানে। নাল হাইপোথিসিস যদি সত্য হয়, তাহলে আমার অবজারভেশনগুলো এখানে পড়ার কথা, অর্থাৎ একসেপ্টেড রিজিয়নে পড়ার কথা, কিন্তু না পড়লো কোথায়? এখানে। সুতরাং এটা একটা রং ডিসিশন হয়ে গেল। তো এই যে রং ডিসিশন, এই রং ডিসিশনের প্রবাবিলিটিকে আমরা বলছি, এটাই হচ্ছে আমাদের এই যে পি, রং ডিসিশনের প্রবাবিলিটিকে আমরা বলছি আলফা বা লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে আমরা এখানে ডিফাইন করছি কি, ক্রিটিক্যাল রিজিয়নটা ডিফাইন করছি কি ল্যামডা লেস দেন ল্যামডা নট। হ্যাঁ, এটাকে আমরা ক্রিটিক্যাল ভ্যালু বলছি, এই ল্যামডা নটটা আমরা বলছি ক্রিটিক্যাল ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা এখন এই প্রপার্টিগুলো দেখলাম, এরপরে আমরা চলে যাব একটু প্রুফে, ঠিক আছে। কয়েকটা থিওরেম আমরা একটু প্রুফ করার চেষ্টা করি, এরপরে তারপর আমরা ম্যাথে চলে যাব। দেখো, আমরা যে কথাটা একটু আগে বলছিলাম, আন্ডার সার্টেইন অ্যাজাম্পশনস এলআরটি ইজ কনসিস্টেন্ট, এইটা কিন্তু আমরা একটু আগে প্রুফ যে প্রপার্টিগুলো যে পড়েছি, সেই প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি ছিল যে আন্ডার সার্টেইন অ্যাজাম্পশন এলআরটি ইজ কনসিস্টেন্ট। তো আমরা একটু দেখি কিভাবে এটা হচ্ছে। তা আমরা জানি, উই নো দ্যাট দ্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর দ্য ভেক্টর প্যারামিটার্স ইজ এসিমটোটিক্যালি কনসিস্টেন্ট। আমরা এমিলি থেকে জানি যে ভেক্টর প্যারামিটারগুলো কি এসিমটোটিক্যালি কনসিস্টেন্ট, ঠিক আছে। তো তাহলে আমরা এই যে থিটাটাকে আমরা যেহেতু এটা হচ্ছে প্যারামিটার, ভেক্টর প্যারামিটার্স, তো এটাকে আমরা সাবভেক্টরে ভাগ করেছি, একটা হচ্ছে থিটা আর, আরেকটা হচ্ছে থিটা এস। তো দেখো এখানে আমরা মেনশন করেছি, সেটা হচ্ছে হোয়ার থিটা আর ইজ দ্য সাবভেক্টর অফ দ্য প্যারামিটার স্পেসিফাইড বাই দ্য হাইপোথিসিস, ঠিক আছে, অ্যান্ড থিটা এস ইজ দ্য আনস্পেসিফাইড সাবভেক্টর। তাহলে এই থিটাটাকে আমরা, এই ভেক্টরটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে থিটা আর, আরেকটা হচ্ছে সাবভেক্টর, দুটো সাবভেক্টরে, আরেকটা হচ্ছে থিটা এস। তো থিটা আরটাকে আমরা বলছি কি, যেটা প্যারামিটার স্পেসিফাইড, যেটা প্যারামিটারকে স্পেসিফাই করবে, সেটা হচ্ছে থিটা আর। আর থিটা এসটা হচ্ছে আনস্পেসিফাইড, প্যারামিটারকে যেটা স্পেসিফাই করবে না, এরকম একটা সাবভেক্টর হচ্ছে থিটা এস, ঠিক আছে। এখন আমরা ধরে নিচ্ছি হাইপোথিসিসে থিটা আর ইজ ইকুয়াল টু থিটা নট আর। যেমন আমরা ধরে নেই মি ইজ ইকুয়াল টু, যেমন ধরো আমরা যখন কাজ করেছি, তখন আমরা হাইপোথিসিসে যখন কাজ করেছি, তখন আমরা কিভাবে থিওরিটিক্যালি কিভাবে করেছি, আমরা এইচ নটে ধরেছি না, আগে যে কাজ করেছো তোমরা মিন টেস্ট করতে গিয়ে, হ্যাঁ,
অনেক ঝামেলা করছে এটা। মিন টেস্ট করে তোমরা মিউ সমান সমান ধরেছিল কি মিউ নট, তাই না? মনে আছে নিশ্চয়ই, মিউ নট ধরেছো। তো ঠিক একইভাবে আমরা এই থিটাটাকে থিটা আরটাকে থিটা নট আর ধরলাম। এটা আসলে ওই মিউ নট দিয়ে ধরেছি, সেইটার জন্যই আমরা থিটা নট আর ধরলাম। ঠিক আছে, এখন আসো এটা আমরা হাইপোথিসিসে ধরেছি। তারপরে দেখো অ্যাজ n টেন্স টু ইনফিনিটি এভরি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর টেন্স টু দ্য করসপন্ডিং প্যারামিটার, তাই না? তোমরা এটা পড়েছো নিশ্চয়ই এস্টিমেশনে। যদি n অসীম হয়ে যায়, n টেন্স টু ইনফিনিটির দিকে যায়, তাহলে প্রত্যেকটা এমিলি এস্টিমেটর ম্যাক্সিমাম লাইকলি এস্টিমেটর কোথার দিকে যায়, তার করসপন্ডিং যে প্যারামিটারের কাছাকাছি হয়ে যায়। আবার বলছি, অ্যাজ দেখো তোমরা এটা রিড আউট করলেই বুঝতে পারবে, অ্যাজ n টেন্স টু ইনফিনিটি এভরি এমিলি এস্টিমেটর টেন্স টু দ্য করসপন্ডিং প্যারামিটার, প্রত্যেকটা এমিলি এস্টিমেটর তার করসপন্ডিং প্যারামিটারের দিকে যাবে যখন n টেন্স টু ইনফিনিটি হবে। আসলে যখন জিনিসটা তোমরা এইভাবে চিন্তা করতে পারো, সেটা হচ্ছে যখন স্যাম্পল সাইজগুলা অনেক বেশি হয়ে যায়, টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, তার মানে হচ্ছে এটা প্রায় পপুলেশনের কাছাকাছি চলে যায়, সুতরাং এটা প্যারামিটারের কাছাকাছি চলে আসবে। যেমন ধরো আমরা যদি এখানে মেনশন করি এভাবে যে আমার একটা পপুলেশনে ধরো এন, আমার স্যাম্পল আছে হচ্ছে 80টা। হ্যাঁ, এখানে টেন্স টু ইনফিনিটি দিয়েছে মানেই হচ্ছে এটা আসলে অসীম। অসীম মানে এরকম চিন্তা ভাবনা, সেটা হচ্ছে বড় আকারের। হ্যাঁ, টেন্স টু ইনফিনিটি মানে বিশাল আকারের। তো এখন আমার একটা পপুলেশনে 80 বা 180 ধরো অবজারভেশন আছে। তো আমি ধরো এখান থেকে যদি আমি মিন নেই, এটা হতে পারে তোমাদের মার্কসের নাম্বার, গড় নাম্বার হতে পারে। যদি আমরা মিন নেই সরি, আগে যদি আমরা স্যাম্পল 50টা নিই, 50টা স্যাম্পলে পাওয়া গেল মিন এক্স বার পেলাম আমরা ধরো 65 অ্যাভারেজ। ঠিক আছে, অ্যাভারেজে 65 পেলাম। আর যদি স্যাম্পল সাইজ আরো বাড়াই, এটার মনে করো এটার যে মিন মিউ, এই মিউ হয়তো 59 বা কি বলবো 58 55 ধরলাম। ঠিক আছে, এটা ধরলাম 55। তো এখন আমরা যখন স্যাম্পল নিয়েছি তখন দেখা যাচ্ছে যে এর মধ্যে অনেক ভালো ভালো স্টুডেন্টের নাম্বার চলে আসছে, আবার খারাপ স্টুডেন্টের নাম্বার আসছে, কিন্তু সবার নাম্বার ইনক্লুড হয় নাই। তো এই এন যখন আমরা বাড়াতে থাকবো, বাড়াতে বাড়াতে যখন আমরা প্রায় মনে করো 175টা নিয়ে নিলাম, হ্যাঁ, 175টা নেওয়ার সাথে সাথে দেখা গেল এটা কিন্তু মিন যখন আমরা নিয়ে কাজ করছি মিউ, এটা প্রায় কত চলে আসলো 56 বা 55 এরকম। তার মানে হচ্ছে যখন তুমি এন এর মান বাড়াতে থাকবা, বাড়াতে বাড়াতে অসীম, অসীম মানে হচ্ছে প্রায় এই যে পপুলেশন প্যারামিটারের কাছাকাছি চলে যাবা, সরি নাম্বার অফ কি নাম্বার অফ সাইজ, যেটা পপুলেশনের যে টোটাল নাম্বার অফ সাইজ, সেটার কাছাকাছি যখন চলে যাবা, তখন কিন্তু প্যারামিটারটাও এই যে তুমি স্ট্যাটিস্টিক, এই স্ট্যাটিস্টিকটাও প্যারামিটারের কাছাকাছি চলে আসবে। নিশ্চয়ই এটা বুঝতে পারছো। অর্থাৎ তোমাদের ক্লাস থেকে যদি আমি 20 জনের ডেটা নেই, তাহলে যেই রেজাল্ট পাবো, তোমাদের অ্যাভারেজ নাম্বার ধরো টেস্ট অফ হাইপোথিসিসেরই অ্যাভারেজ নাম্বার 20 জনের না নিয়ে তোমাদের পুরো ক্লাসের কাছ থেকে যদি স্যাম্পল বাড়াতে বাড়াতে পুরো ক্লাসের কাছ থেকে যদি নেই, তাহলে দেখা যাবে যে এটা কি প্যারামিটারের সমান হয়ে যাবে, মিনটা মিউ এর সমান হয়ে যাবে। এটাই আসলে এখানে মেনশন করছে যে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি এভরি এমিলি এস্টিমেটর টেন্ডস টু দ্য করসপন্ডিং প্যারামিটার, প্রত্যেকটাই তার করসপন্ডিং যে প্যারামিটার আছে সেই প্যারামিটারের কাছাকাছি চলে যাবে, টেন্ডস টু করসপন্ডিং প্যারামিটার। ওকে, দেন দেখো তাহলে আমরা কি বলছি এখানে, দাস এসিমটোটিক্যালি দ্য লাইকলিহুড রেশিও। সুতরাং আমরা যে লাইকলিহুড রেশিওটা, সেটাকে আমরা এটাকে যেহেতু এসিমটোটিক্যালি, অর্থাৎ স্যাম্পল সাইজ যখন বাড়াবো তখন ল্যামডা টেন্স টু আমাদের রেশিওটাকে, এটা তোমরা আগেই পেয়েছো। দেখো এখানে আমরা কি লিখেছি, এটা হচ্ছে আমাদের থিটা নট টু দি পাওয়ার আর। হ্যাঁ,
আর থিটা এস অর্থাৎ স্পেসিফাইড প্যারামিটার, আর এটা হচ্ছে আমাদের আনস্পেসিফাইড প্যারামিটার। এটা হচ্ছে নাল হাইপোথিসিসের এগেইনস্টে, আর এটা হচ্ছে আমাদের এমনি আমরা যেটা থিটা টু দি পাওয়ার আর অর্থাৎ স্পেসিফাইড প্যারামিটার, এটা হচ্ছে আমাদের আনস্পেসিফাইড প্যারামিটার। সো লাইকলিহুড রেশিওটাকে আমরা এইভাবে বলতে পারি। When H0 is, that means null hypothesis is true, the right hand side of 1 taken the value unity. দেখো যদি নাল হাইপোথিসিস ট্রু হয় তাহলে এটা কি, এটা আর এটা কিন্তু সমান হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই যে নাল হাইপোথিসিস যদি সত্য হয়ে যায়, এটার দিকে তাকালেই বুঝতে পারবা যে এখানে তো আমরা একটা ভ্যালু ধরেছি মিউ, সরি থিটা নটের একটা ভ্যালু ধরেছি। যদি এটা আর এইটা একই সমান হয়ে যায় তাহলে এখানেও এটা কি হয়ে যাবে, এটা থিটা টু দি পাওয়ার আর হয়ে যাবে। আর থিটা টু দি পাওয়ার আর যদি হয়ে যায় তাহলে এটার এটা সমান হয়ে গেল। এটা যদি সমান হয়ে যায় এটা রেজাল্ট কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো সেটাই বলা হচ্ছে যে রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 1 টেক ইন দ্য ভ্যালু ইউনিটি। The value of lambda alpha in this case will approach to unity. তাহলে সেই ক্ষেত্রে ল্যামডা আলফা তার মানে হচ্ছে ওই যে আমরা সাইজ ক্রিটিক্যাল রিজনের কনসিডারেশন বলছি, তো এই ক্ষেত্রে এটাও কোথায় কি হয়ে যাবে, অ্যাপ্রোচ টু ইউনিটি, তার মানে একের কাছাকাছি হয়ে যাবে। ইফ এইচ নট ইজ নট ট্রু, যদি এইচ নট ট্রু না হয় তাহলে ইন রাইট হ্যান্ড সাইড অফ 1 assume to be value k such that 0 less than equal to k less than equal to 1. যদি এইচ নট সত্য না হয় তাহলে এখানে একটা ভ্যালু আসবে, এটা ডিভাইডেড বাই এটার একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটাকে আমরা মেনশন করছি কি দিয়ে, কে দিয়ে মেনশন করছি। আর যেহেতু এটা একটা রেশিও সুতরাং এই ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকবে, 0 থেকে 1 এর মধ্যে থাকবে। যার কারণে আমরা বললাম যে যদি এই নাল হাইপোথিসিস ট্রু না হয় তাহলে এই ভ্যালুটা এইটাকে আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিতে পারি, অ্যাসিউম ভ্যালু ধরে নিতে পারি, which is k, and k lies between 0 to 1. Also, a power of test is PR, probability k less than equal to lambda alpha given h1. তাহলে তোমরা নিশ্চয়ই জানো আমরা কি বলছিলাম, পাওয়ার অফ টেস্টটা কিন্তু আমাদের কারেক্ট ডিসিশন, তাই না? তার মানে অল্টারনেটিভ হাইপোথিসিস যখন ট্রু না, বিকল্প কল্পনা যখন সত্য, তখন আমরা কি করছি, অবজারভেশনগুলো কোথায় পড়ছে, ক্রিটিক্যাল রিজনে পড়ছে। ক্রিটিক্যাল রিজনে পড়ার মানে কি, ক্রিটিক্যাল রিজনে পড়ার কথা মানে হচ্ছে নাল হাইপোথিসিসটাকে বাতিল করে দেওয়া, তার মানে অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে ট্রু হিসাবে ধরে নেওয়া। এগুলো তোমাদের আমি একদম ডিটেলস আলোচনা করেছি, তারপরও আবার কথায় কথায় যখন চলে আসে তখন আমরা একটু বলি। সেটা হচ্ছে এই হলো আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন, ধরো এটা মাইনাস ইনফিনিটি আগের মতো করে, এটা হচ্ছে আমাদের 0, এইটা হচ্ছে আমাদের ল্যামডা আলফা মানে ক্রিটিক্যাল রিজিয়ন, ঠিক আছে? তা এখন যদি আমাদের বিকল্প কল্পনা সত্য হয়, দ্যাট মিনস H1 ট্রু হয়, অল্টারনেটিভ যদি সত্য হয়, অল্টারনেটিভ সত্য হওয়া মানে কি, H নট ফলস, তাই না? অল্টারনেটিভ ট্রু মানে H নাল হাইপোথিসিস কি, ফলস। এটা হচ্ছে নাল হাইপোথিসিস ফলস, ওকে? তাহলে দেখো যে তখন আমার কি হবে, অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু হলে নাল হাইপোথিসিস তখন কি হবে, ফলস হবে। তো অবজারভেশনগুলো কোথায় পড়ছে, অবজারভেশনগুলো হ্যাং হয়ে যাচ্ছে, অবজারভেশনগুলো তখন কোথায় পড়ছে, এখানেই পড়ছে, ঠিক আছে, এখানে পড়ছে। তাহলে তার মানে ক্রিটিক্যাল রিজিয়নে পড়ছে। সো আবারও বলছি, অবজারভেশনগুলো তখন ক্রিটিক্যাল রিজনেই পড়ার কথা। অল্টারনেটিভ হাইপোথিসিস যদি ট্রু হয়, তোমরা মাথায় রাখবা যে অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু মানেই হচ্ছে নাল হাইপোথিসিস ফলস। আর নাল হাইপোথিসিস যদি ফলস হয় তাহলে আমাদের অবজারভেশনগুলো এই জায়গাতেই পড়বে। তো এটা যদি পড়ে, এখানে যদি আমার নাল অবজারভেশনগুলো পড়ে তাহলে আমাদের ডিসিশনটা কারেক্ট হয়, এবং এই কারেক্ট ডিসিশনটার প্রবাবিলিটিকে আমরা বলছি পাওয়ার অফ টেস্ট, এই যে এটা। তাহলে আমরা বলছি পি অফ কে লেস দেন ল্যামডা আলফা গিভেন H1, ঠিক আছে? এটা কখন হচ্ছে, এটা কখন হচ্ছে, যখন নাকি আমার পাওয়ার অফ টেস্টটাকে আমরা বিবেচনায় নিচ্ছি। As n tends to infinity, this ratio tends to p of 0 less than k less than equal to 1, which is unity.
তাহলে একইভাবে যদি এটা তো আমরা যখন এন টেন্স টু ইনফিনিটি সেটা বলি নাই, অ্যাপ্রক্সিমেশনের কথা বলি নাই, ঠিক আছে? তো যখন এন টেন্স টু ইনফিনিটি হবে তাহলে এই রেশিওটা, অর্থাৎ এই যে রেশিওটা সেটা আমরা আবারও বলতে পারি 0 <k <1 এবং হুইচ ইজ এটা কোন দিকে যাবে? যদি এন টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এটা ইউনিটির দিকে যাবে, একের দিকে যাবে। দাস দ্য পাওয়ার টেন্স টু ইউনিটি, তাহলে তখন পাওয়ারটাও কোথায় কি হয়ে যাবে? পাওয়ারটা ইউনিটি হয়ে যাবে। আর যদি পাওয়ারটা ইউনিটি হয়ে যায় তাহলে তোমার কিন্তু সাইজ অফ টেস্ট, যেটা প্রবাবিলিটি অফ টাইপ ভুলের যে মাত্রা, লেভেল অফ সিগনিফিকেন্স, সেটা 0 হয়ে যাবে, কমে যাবে। দাস এলআরটি ইজ দেয়ার ফর এসিমটোটিক্যালি কনসিস্টেন্ট, কারণ যখন পাওয়ার টেন্স টু ইউনিটি হয়ে যাবে তখন এলআরটিকে আমরা কি বলতে পারি? এসিমটোটিক্যালি কনসিস্টেন্ট। আমরা সরাসরি কিন্তু কনসিস্টেন্ট বলছি না, কেন? কারণ হচ্ছে যে যখন এন টেন্স টু ইনফিনিটি হবে তখনই কিন্তু ইট ইজ পসিবল, ঠিক আছে, আদারওয়াইজ নট। তো যার কারণেই আমরা বলছি when power tends to infinity then LRT is therefore asymptotically consistent। আশা করছি তোমাদের সমস্যা হবে না। তারপরে যদি কোথাও কোনো প্রবলেম বোধ করো তাহলে তো নিশ্চয়ই আমাকে জানাবে। আমি নেক্সট ক্লাসের আগেই সেটা কনসিডার করার চেষ্টা করব, আবার রিভিউ করার চেষ্টা করব কোথায় ভুলগুলো হলো বা তোমাদের সমস্যা হলো কোথায়। আচ্ছা, আমরা একটু দেখি যে আরেকটা আমরা কনসিস্টেন্ট টেস্টটা আমরা একটু মেনশন করছি। সেটা হচ্ছে কি, এই যে একটু আগে যে বললাম যে কনসিস্টেন্ট কখন বলছি, অ্যাসিম্পটোটিক্যালি কনসিস্টেন্ট বলছি। আর কনসিস্টেন্ট কখন বলছি? এই যে যখন পাওয়ার টেন্স টু 1 হয়ে যায়। এখানে আমরা একটা লাইনেই দিয়ে দিলাম, একটা লাইনে বলে দিলাম যেখানে এন টেন্স টু ইনফিনিটি পাওয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, তখনই আমরা আসলে এটাকে কনসিস্টেন্ট বলছি। A test is said to be consistent if for any one of a class of alternative the power of test tends to unity for large values of n, that means when n tends to infinity। তার মানে আমরা একটা টেস্টকে কনসিস্টেন্ট বলবো যদি তার এক বা একাধিক ক্লাসগুলো, অল্টারনেটিভের যে ক্লাসগুলো আছে সেগুলোর পাওয়ারটা কি হয়ে যায়? টেন্স টু ইউনিটি হয়ে যায়। এখান থেকে তোমরা কনসিডার করার চেষ্টা করো যে যখন অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু তখন আমাদের অবজারভেশনগুলো ক্রিটিক্যাল রিজনে পড়ার যে প্রবাবিলিটি, তার যে প্রবাবিলিটি সেটা যখন এন টেন্স টু ইনফিনিটি হবে সেটার ভ্যালুটা হয়ে যাবে 1। অর্থাৎ অসীম সংখ্যক অবজারভেশন যদি নেই তাহলে আমাদের পাওয়ার অফ টেস্টটা ইকুয়াল টু 1 হয়ে যায়। তো তখনই আমরা টেস্টটাকে বলতে পারি কনসিস্টেন্ট, ঠিক আছে? আর আনবায়াসনেস আমরা একটু বলে ফেলি, তারপরে আমরা নেক্সট ক্লাসে এটা প্রুফ করব। এ টেস্ট ইজ সেড টু বি আনবায়াসড ইফ ইটস পাওয়ার অফ টেস্ট ইজ গ্রেটার দেন সাইজ। আমরা এটা আগেও বলেছি, একটা টেস্টকে তখনই আমরা আনবায়াস টেস্ট বলবো কখন? যখন তার পাওয়ার অফ টেস্ট কি হবে? গ্রেটার দেন সাইজ হবে। অর্থাৎ পাওয়ার অফ টেস্ট মানে কি? সঠিকতার মাত্রা। সঠিকতার মাত্রাটা, এই যে ভুলের মাত্রা, সাইজ অফ টেস্ট মানে কি? আলফা, তাই না? সাইজ অফ টেস্ট মানে আলফা, আর পাওয়ার অফ টেস্ট মানে 1 মাইনাস বিটা। আবার একটু আমি দেখে দিই, পাওয়ার অফ টেস্ট মানে হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি 1 মাইনাস বিটা। নিশ্চয়ই মনে আছে তোমাদের? এটা আজকে লিখতে অনেক কষ্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের হ্যাং হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 1 মাইনাস বিটা, আর পাওয়ার সাইজ অফ টেস্ট আমরা বলছিলাম কি, এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে কখন আমরা একটাকে আনবায়াস টেস্ট বলছি? যখন এটা এই সংক্রান্ত আমরা একটা থিওরেমও কিন্তু প্রুফ করেছি, তাই না? 1 মাইনাস বিটা যদি গ্রেটার দেন, হ্যাং হয়ে যাচ্ছে, 1 মাইনাস বিটা গ্রেটার দেন যদি আলফা হয় তখন আমরা বলবো টেস্টটা হচ্ছে আনবায়াস টেস্ট। তাহলে মেনি এলআরটি, আচ্ছা, মেনি এলআরটি টেস্ট আর ফাউন্ড টু বি আনবায়াসড। অনেক এলআরটি টেস্টের মধ্যে অনেকগুলোকেই দেখা যায় আনবায়াসড হয়ে যায়, কিন্তু আনবায়াসড টেস্ট ইজ নট নেসেসারি ইউনিভার্সালি ট্রু ফর অল এলআরটি টেস্ট। কিন্তু তাই বলে সব এলআরটির জন্য এই আনবায়াসনেসটা কিন্তু ট্রু না, ইউনিভার্সালি ট্রু না। মানে সব এলআরটি টেস্টের জন্য এটা যে আনবায়াসড হবে তা কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক টেস্টগুলো, এলআরটি টেস্টগুলো আনবায়াসড হয়ে যায়, কিন্তু ইট ইজ নট ইউনিভার্সালি ট্রু ফর অল এলআরটি টেস্ট। ইফ এ টেস্ট ইজ asymptotically consistent its power is larger than alpha at least asymptotically। যদি দেখো
যে একটা টেস্ট এসিম্পটোটিক্যালি কনসিস্টেন্ট হয়, সেই ক্ষেত্রে তার পাওয়ারটা কি হয়, গ্রেটার দেন হয় বা লার্জার হয় আলফা এর চেয়ে, এরকম হয়। ঠিক আছে, অ্যাটলিস্ট এসিম্পটোটিক্যালি, মানে লিস্ট এসিম্পটোটিক্যালি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, দেয়ার ফর এলআর টেস্ট বিলং এসিম্পটোটিক্যালি কনসিস্টেন্ট। সেই ক্ষেত্রে কিন্তু তখন এলআরটি টেস্টটাও এসিম্পটোটিক্যালি কনসিস্টেন্ট হয়ে যায়, আর এসিম্পটোটিক্যালি আনবায়াসড আন্ডার সেম রেস্ট্রিকশন অ্যাজ দে আর ফাউন্ড টু বি কনসিস্টেন্ট। তো একই রেস্ট্রিকশনে এটা যেমন এসিম্পটোটিক্যালি কনসিস্টেন্ট হয়, তেমনি এসিম্পটোটিক্যালি আনবায়াসডও হয় অ্যাট দ্য সেম রেস্ট্রিকশন। তো এই হলো তোমাদের আনবায়াসনেসের যে ব্যাপারটা সেটা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কিছু টেস্ট, আনবায়াসনেস আমরা জানি কাকে বলে, আনবায়াস টেস্ট কাকে বলে, সেটা আমরা আগের ক্লাসেও বলেছি, এখনো বললাম। যদি পাওয়ার ইজ গ্রেটার দেন সাইজ হয়, দ্যাট মিনস 1 মাইনাস আলফা ইজ গ্রেটার দেন ল্যামডা হয়, তাহলে সেটাকে আমরা বলছি এলআরটি টেস্ট, সরি আনবায়াসনেস, আনবায়াস টেস্ট। আর আমরা এখান থেকে দেখলাম যে অনেক এলআরটি টেস্ট আনবায়াসড দেখা যায়, যেগুলো আনবায়াসড, কিন্তু ইট ইজ নট ইউনিভার্সালি ট্রু ফর অল এলআরটি টেস্ট। সব এলআরটি টেস্টের ক্ষেত্রে এটা ইউনিভার্সালি ট্রু না। কিন্তু যদি দেখা যায়, যদি আমরা দেখি যে একটা টেস্ট এসিম্পটোটিক কনসিস্টেন্ট হচ্ছে, দ্যাট মিনস লার্জ স্যাম্পলের জন্য এটা পাওয়ার অফ টেস্টটা কি হচ্ছে, সাইজ অফ টেস্টের চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওই যে রেস্ট্রিকশন, সেই সাম রেস্ট্রিকশনের এগেনস্টে এটা যেমন কনসিস্টেন্ট হচ্ছে, তেমনি এটা আনবায়াসড হয়। তো আমরা নেক্সট ক্লাসে এই যে এলআরটি যে এসিম্পটোটিক্যালি আনবায়াসড, সেটা আমরা প্রুফ করব। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই সংক্রান্ত কোনো অসুবিধা যদি বোধ করো কোথাও, তাহলে নিশ্চয়ই আমাকে জানাবে। আমি সেগুলো রিকভারি করার চেষ্টা করব, বা পরের ক্লাসে আমি আবার রিভিউ করার চেষ্টা করব। আর আবারও তোমাদের বলছি যে তোমাদের পরীক্ষা খুব নকিং অ্যাট দ্য ডোর, সুতরাং যখন তোমরা যেই ক্লাসটা পাচ্ছ সেটা সাথে সাথে ওই দিনই ক্লিয়ার করে ফেলবে, তা না হলে কিন্তু তোমাদের জমে গেলে তোমরা পরবর্তীতে এগুলো কষ্ট হয়ে যাবে তোমাদের জন্য। আর তোমরা যেই কাজটা করবে, আমি প্রত্যেকটা পেপারের জন্য বলছি, প্রতিটা পেপারের ক্ষেত্রেই তোমরা এই যে লিখে 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 প্র্যাকটিস করবে। আমি আজকে যে ক্লাসগুলো যেটুকু করলাম সেটুকু আজকেই শেষ করবে, তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে, এবং যেই কাজটা করবে সেটা হচ্ছে লিখে লিখে শেয়ার করবে। তো আমার মনে হয় যে আমরা এখানে শেষ করতে পারি। আমি আবারও বলছি, সেটা হচ্ছে আজকের ক্লাস আজকেই শেষ করবে, লিখে লিখে শেষ করবে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই শেয়ারের মাধ্যমে জানাবে। আমি নেক্সট ক্লাস শুরু করার আগেই এটাকে আবার তোমাদের আরেকটা রিভিউ দিয়ে তারপরে পরবর্তী ক্লাসে যাব। আর নেক্সট ক্লাসে আমরা নেক্সট প্রপার্টিটা প্রুফ করব, এবং এরপরে আমরা হচ্ছে ম্যাথে চলে যাব। তো এ পর্যন্তই থাকুক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকার চেষ্টা করো, স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।